নমস্কার বন্ধুরা, এডু ইনলাইটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে শুরু হচ্ছে 1000 MCQ ফর ইন্ডিয়ান হিস্টোরি। আমাদের ভারতীয় ইতিহাসের যে তিনটি পার্ট, প্রাচীন ইতিহাস, মধ্য ইতিহাস এবং আধুনিক ইতিহাস, এই তিনটি পার্ট থেকে খুব গুরুত্বপূর্ণ 1000 MCQ কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরা হবে। তো প্রত্যেকটি পার্টে 25টি করে কোশ্চেন থাকবে। এভাবে 40টি পার্ট করা হবে এবং প্রত্যেক সপ্তাহেই 2টি করে ক্লাস তোমাদের জন্য করানো হবে। কোশ্চেনগুলি এর আগের পরীক্ষায় এসেছে, যা বিগত যা পরীক্ষা আসছে বা আসবে, বা তোমরা যেগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ, যেমন এসএসসি, ডাব্লিউপি, পিএসসি, রেলওয়ে, সেগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ক্লাসগুলি তোমরা মন দিয়ে দেখবে এবং খাতায় নোট করার চেষ্টা করবে। তো এবার শুরু করছি। তো আজকের কোশ্চেন নম্বর 1 হচ্ছে, হিন্দুস্তান শব্দটি প্রথম কোন লিপিতে সাসনিদ বংশের শাসক প্রথম শাহাদুর খোদাই করেছিলেন? তো হিন্দুস্তান শব্দটি প্রথম কোন লিপিতে সাসনিদ বংশের শাসক প্রথম শাহাদুর খোদাই করেছিলেন? তো দেখো, কোশ্চেনটা এসেছিল WBCS মেন্স 2016-তে। 2016 সালে যে WBCS মেন্স পরীক্ষা হয়েছিল, সেখানে এই কোশ্চেনটি এসেছিল। তো এখানে 4টি অপশান রয়েছে: নকশি রুস্তম, পার্সিপলিস, বেহিস্তান ও হামাদান। তো এখানে অ্যান্সার হয়ে যাবে নকশি রুস্তম। তো আমরা চলে যাবো পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 2। তো বলছে যে ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? তো এই কোশ্চেনটাও দেখো তোমরা WBCS প্রিলিমস 2016 সালে এসেছে। এখানে 4টি অপশান রয়েছে: অপশান এ আলেকজান্ডার কানিংহাম, অপশান বি গর্ডন চাইল্ড, অপশান সি মার্টিমাম হুইলার, অপশান ডি জোয়ান মার্শাল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম ছিলেন ভারতের প্রত্নতত্ত্বের জনক, আর তাকে ভারতের প্রত্নতত্ত্ববাদের জনক বলা হয়। তো প্রত্যেকটা কোশ্চেনের সাথেই আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশান জুড়ে দিয়েছি, কারণ শুধু MCQ করলেই এখন আর চলবে না, তার সাথে আরও কিছু এক্সট্রা তথ্য আমাদের জানতে হবে, যেগুলি পরীক্ষাতে খুব জরুরি। কারণ কোশ্চেনের রেঞ্জটা এখন এমন হচ্ছে যে সব কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে যে আলেকজান্ডার কানিংহাম ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা। তিনি রয়্যাল ইঞ্জিনিয়ার্সের কর্নেল পদে নিযুক্ত ছিলেন। তিনি 1861 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর প্রতিষ্ঠা করেন। তো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা নোট করবে। এবং তাকে ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। তো আমরা চলে যাবো পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 3। তো বলছে রাজতরঙ্গিনী থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায়? এই কোশ্চেনটা দেখো এসেছে SSC MTS 2017-তে। তো যে রাজতরঙ্গিনী যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? এখানে 4টি অপশান রয়েছে: অপশান এ রাজস্থান, অপশান বি জম্মু কাশ্মীর, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি কর্ণাটক। তো রাজতরঙ্গিনী থেকে আমরা জানতে পারি জম্মু কাশ্মীর রাজ্যের কথা। এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে রাজতরঙ্গিনীর রচয়িতা হলেন কলহন। এটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষায় দিয়ে দেয় যে রাজতরঙ্গিনীর রচয়িতা কে। এবং রাজতরঙ্গিনীতে 7800টি শ্লোক লেখা আছে এবং এটি 8টি তরঙ্গে বিভক্ত। চলে যাবো আমরা পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 4। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? এটা কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের WBতে এসেছিলো। বলছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি ঢোলাভিরা। তো উল্লেখযোগ্য বন্দর হলো লোথাল। সিন্ধু সভ্যতার সবথেকে উল্লেখযোগ্য বন্দর হলো লোথাল। তো এখানে লোথাল সম্বন্ধে কিছু বলা হয়েছে যে এখানে প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার অনেক সময় চলে আসে যে হরপ্পা সভ্যতাতে ধান চাষের নিদর্শন প্রথম কোথায় দেখা গিয়েছিল। তারপরে বলছে সবরমতী নদী এবং এর শাখা ভোগাবা নদীর তীরে অবস্থিত। তো লোথাল যে বন্দরটি ছিল সেটি সবরমতী নদী এবং এর শাখা ভোগাবা নদীর তীরে অবস্থিত ছিল। এখানে পুঁথি তৈরির কারখানা ছিল।
যে 1953 খ্রিস্টাব্দে এস.আর. রাও এটি আবিষ্কার করেন। তো লোথালকে আবিষ্কার করেছিল এস.আর. রাও 1953 খ্রিস্টাব্দে। তো আমরা চলে যাবো পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 5। বলছে সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো, বলছে সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কী? এর পরীক্ষাটির আরআরবি এনটিপিসি পরীক্ষায় 2016 সালে এই কোশ্চেনটি এসেছিলো। তো অপশান এ বিনিময় প্রথা, অপশান বি স্থানীয় যান চলাচল ব্যবস্থা, অপশান সি ইট নির্মিত বাড়ি, অপশান ডি প্রশাসনিক ব্যবস্থা। তো আমরা জানি যে সিন্ধু সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ইট নির্মিত বাড়ি। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে এ সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতার সবথেকে প্রথমে হরপ্পা নামক জায়গাটি খুঁজে পাওয়া গিয়েছিল, তাই এটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। এবং এর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো নগর পরিকল্পনা বা গ্রিড সিস্টেম, বা একে শহর পরিকল্পনা বলা হয়। তো কোথাও যদি দেখো যে অন্যতম বৈশিষ্ট্য ইট নির্মিত বাড়ি ছাড়াও নগর পরিকল্পনা আছে, তাহলে সেটাও রাইট অ্যান্সার হবে, তোমরা নোট করে নেবে। কোশ্চেন নম্বর 6, নিচের কোনটি প্রাচীনতম বেদ? তো আমরা জানি যে বেদ আমাদের 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো বলছে এর মধ্যে কোনটি প্রাচীনতম বেদ? তো এর মধ্যে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, এবং এই কোশ্চেনটি এসেছিলো এসএসসি জিডি শিফট 3 2023 সালে। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। এটিতে প্রায় 10,600টি শ্লোক এবং 1,028টি স্তোত্র আছে। ঋগ্বেদ সরস্বতী নদীর তীরে রচিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঋগ্বেদ কোন নদীর তীরে রচিত হয়েছিল, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। এখানে 1,028 বার ওম শব্দটি ব্যবহার করা হয়েছে। যে ঋগ্বেদের যে 1,028টি স্তোত্র আছে এবং 1,028 বার এখানে ওম শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে গায়ত্রী বা সাবিত্রী মন্ত্রেরও উল্লেখ রয়েছে। আমরা চলে যাবো পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 7। বলছে ঋগ্বেদের 10টি খণ্ডে 1,028টি স্তোত্র রয়েছে, এক একটি খণ্ডকে কী বলা হয়? তো বলছে ঋগ্বেদের যে 1,028টি স্তোত্র রয়েছে, এগুলো এক একটিকে কী বলা হয়? এগুলোর এক একটিকে কী বলা হয়? অপশান এ মণ্ডল, অপশান বি পরাপাঠ, অপশান সি অনুতপ্ত, অপশান ডি সুকত। তো 1,028টি যে স্তোত্র রয়েছে এর এক একটিকে বলা হয় মণ্ডল। আমরা চলে এলাম পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 8। ঋগ্বেদের স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? ঋগ্বেদের যে স্তবকগুলি আছে সেখানে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? এই কোশ্চেনটি এসেছিল WBCS মেন্সে। তো এখানে 4টি অপশান রয়েছে, অপশান এ গঙ্গা, অপশান বি যমুনা, অপশান সি সুতলেজ, অপশান ডি সরস্বতী। তো এখানে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে সরস্বতী। সরস্বতী নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নম্বর 9 বলছে ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? তো আগেকার যুগে যেমন এখন দেবতা আছে, তেমন আগেকার যুগে ঋগ্বেদে কিছু দেবতার আমরা উল্লেখ পাই, যেমন অগ্নি, ইন্দ্র, বরুণ, সোম। তো বলছে ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? তো সবথেকে প্রভাবশালী দেবতা ছিলেন ইন্দ্র। ইন্দ্র ছিলেন প্রভাবশালী দেবতা বা প্রধান দেবতা। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে ইন্দ্রকে বৃষ্টি দেবতা এবং প্রধান দেবতা বলে উল্লেখ করা হয়েছে। অগ্নি ছিলেন আগুনের দেবতা এবং দ্বিতীয় প্রধান দেবতা। বরুণ ছিলেন জলের দেবতা এবং তৃতীয় প্রধান দেবতা। সোমকে গাছের দেবতা বলা হয়। তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, যে অগ্নিকে দ্বিতীয় প্রধান দেবতা বলা হয়, বরুণকে তৃতীয় প্রধান দেবতা বলা হয়, ইন্দ্র ছিলেন প্রধান দেবতা বা সবথেকে প্রভাবশালী দেবতা। তো আমরা চলে যাবো পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 10। বলছে সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটি রেলওয়েতে এসেছিল আরআরবি এনটিপিসি। তো বলছে সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? অপশান এ মুন্ডক উপনিষদ, অপশান বি কথা উপনিষদ, অপশান সি আধ্যাত্ম উপনিষদ, অপশান ডি কোনোটিও নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ মুন্ডক উপনিষদ। তো দেখা যাক, কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে সত্যমেব জয়তে কথার অর্থ হলো সত্যের জয় হোক। উপনিষদের ইংরেজি অনুবাদ করেন চার্লস
উইলকিন্স এবং তিনি গীতারও ইংরেজি অনুবাদ করেন। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে উপনিষদ বা গীতার ইংরেজি অনুবাদ কে করেন? তো কে করেছিলেন? চার্লস উইলকিন্স। উপনিষদকে জ্ঞান মার্গ বা ওয়ে অফ নলেজ বলা হয় এবং আমাদের মোট উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। এরপরে চলে যাবো আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 11, যে ঋগ্বেদে কোন যুদ্ধের কথা উল্লেখ রয়েছে? এটি পিসিএসসি মিসলিনিয়াস এসেছিলো 2020 সালে। যে অপশান এ কুরুক্ষেত্র, অপশান বি 10 রাজার যুদ্ধ, অপশান সি 100 রাজার যুদ্ধ, অপশান ডি দেবশুল। তো বলছে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে 10 রাজার যুদ্ধ হয়েছিল ভারত বংশের রাজা সুদাম এবং 10 জন অন্য রাজার জোটের সাথে। তো ভারত বংশের রাজা যে ছিল সুদাম, তার সাথে আরও 10 জন রাজা, মানে আরও 10 জন রাজা জোট হয়ে একসাথে হয়ে রাজা সুদামের সাথে যুদ্ধ করেছিল। ঋগ্বেদের 7ম মণ্ডলে এই যুদ্ধের কথা উল্লেখ আছে। তো 10 রাজার যে যুদ্ধ, এটি ঋগ্বেদের 7ম মণ্ডলে উল্লেখ করা আছে। আমরা চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 12 বলছে নিম্নের কে সংস্কৃত ব্যাকরণ তৈরি করেন? এই আমাদের যে সংস্কৃত ব্যাকরণ, সেটি কে তৈরি করেছিলেন? অপশান এ কালিদাস, অপশান বি চরক, অপশান সি পাণিনি, অপশান ডি আর্যভট্ট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাণিনি। তো এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে, আমরা সেটা দেখে নিই। যে পাণিনির সংস্কৃত ব্যাকরণ বইটি অষ্টাধ্যায়ী নামে পরিচিত। পাণিনি যে সংস্কৃত ব্যাকরণ রচনা করেছিলেন, সেই বইটির নাম তিনি দিয়েছিলেন অষ্টাধ্যায়ী। পাণিনি নিয়ে ছিলেন হবে, যাই হোক, পাণিনি ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত, ব্যাকরণবিদ এবং সংস্কৃত ভাষাতত্ত্ববিদ। তো পাণিনি একজন পণ্ডিতও ছিলেন, ব্যাকরণবিদও ছিলেন এবং সংস্কৃত ভাষাতত্ত্ববিদও ছিলেন। পাণিনিকে প্রথম বর্ণনামূলক ভাষাবিদ এবং ভাষা বিজ্ঞানের জনক হিসাবে উল্লেখ করা হয়েছে। তো পাণিনিকে কী বলা হতো? বর্ণনামূলক ভাষাবিদ এবং ভাষা বিজ্ঞানের জনক। তো আমরা চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 13 বলছে ঋগ্বেদে রাবি ও ইরাবতী নদী কী নামে পরিচিত ছিল? এই কোশ্চেনটি এসেছিল WBCS মেন্স 2016 সালে। ঋগ্বেদে রাবি ও ইরাবতী নদী কী নামে পরিচিত ছিল? অপশান এ বিতস্তা, অপশান বি শতদ্র, অপশান সি চেনাব, অপশান ডি পুরুষনি। রাবি ও ইরাবতী নদী পরিচিত ছিল অপশান ডি পুরুষনি নামে। পরের কোশ্চেন, যে আর্যরা প্রথমে কোথায় বসবাস করত? এটি এসএসসি সিজিএলএস টায়ার 1 এসেছিল। আর্যরা প্রথমে কোথায় বসবাস করত? তো অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি বাংলা, অপশান সি সপ্তসিন্ধু, অপশান ডি দক্ষিণ ভারত। তো আর্যরা প্রথমে বসবাস করত অপশান সি সপ্তসিন্ধুতে। চলে যাবো পরের কোশ্চেন। কোশ্চেন নম্বর 15 বলছে অপালা, লোপামুদ্রা, গার্গী এই 3 বিদেশি মহিলা কোন যুগের ছিলেন? এটা পিএসসিতে এসেছিল। তো অপশান এ বৈদিক যুগে, অপশান বি মৌর্য যুগে, অপশান সি কোষাণ যুগে, অপশান ডি গুপ্ত যুগে। তো অপলা, লোপামুদ্রা, গার্গী এই 3 বিদেশি মহিলা কোন যুগের ছিলেন? তো এই 3 মহিলা ছিলেন বৈদিক যুগের এবং এরা খুব জ্ঞানী এবং ঋষিমুনি ছিলেন, মহিলা ঋষিমুনি ছিলেন। এরপর চলে যাওয়া পরের কোশ্চেনে। কোশ্চেন 16 গৌতম বুদ্ধ নিম্নের কোন জায়গায় ব্রহ্ম জ্ঞান লাভ করেন? অপশান এ বুদ্ধগয়া, অপশান বি সাচি, অপশান সি লুম্বিনী, অপশান ডি কোনোটিও নয়। তো গৌতম বুদ্ধ ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন বুদ্ধ গয়াতে এবং তিনি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। বলছে গৌতম বুদ্ধ 566 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর কাছে লুম্বিনী, বর্তমানে যেটা নেপাল, সেখানে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। তাকে ছোটোবেলায় সিদ্ধার্থ বলে ডাকা হতো বা তার নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। তার এই গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে
মহাবিনিষ্ক্রমণ কোন অবস্থাটাকে বলা হয়? তো যখন গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন, ঘর ছেড়ে চলে যান, তখন সেই সময়টাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। তিনি 486 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন, তার মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। তো তিনি যে গৃহত্যাগ করেছিলেন সেটিকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ, এবং তিনি যে মৃত্যুবরণ করেছিলেন সেটাকে বলা হয় মহাপরিনির্বাণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ মানব বলেছেন। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ মানব বলে আখ্যা দিয়েছিলেন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 17। বলছে গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন? অপশান এ কুশীনগর, অপশান বি বারাবার গুহা, অপশান সি বুধগয়া, অপশান ডি সারনাথ। তো গৌতম বুদ্ধ প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন সারনাথে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে তার এই ধর্ম উপদেশকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। তো যেমন আগের কোশ্চেনে বললাম যে তিনি যে বাড়ি ছেড়ে গিয়েছিলেন সেটিকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ, এবং তার মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ, এবং তিনি যে ধর্ম উপদেশ দিয়েছিলেন সেটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তো এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট, এবং অনেক পরীক্ষায় এরকম কোশ্চেন আসে। তো এগুলি তোমরা নোট করে রাখবে এবং মনে রাখার চেষ্টা করবে। তিনি প্রথম পাঁচজন শিষ্যকে তার ধর্ম উপদেশ দিয়েছিলেন, যথা কৌণ্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাষ্প ও মহানাম। তো এই 5জন শিষ্যকে তিনি প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন, এবং কৌণ্ডিন্য ছিল তার প্রথম শিষ্য। তো আমরা চলে যাব পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 18। বলছে পঞ্চতন্ত্র এর রচয়িতা কে? অপশান এ বিষ্ণু শর্মা, অপশান বি স্পন্দগুপ্ত, অপশান সি বিষ্ণুগুপ্ত, অপশান ডি কোনোটিও নয়। তো পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন অপশান এ বিষ্ণু শর্মা। তো বলছে বিষ্ণু শর্মা প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দে পঞ্চতন্ত্রের রচয়িতা করেন। বলছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ কপিলাবস্তু, অপশান বি সারনাথ, অপশান সি বুধগয়া, অপশান ডি লুম্বিনী। তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে, কপিলাবস্তুর কাছে লুম্বিনী গ্রামে, যেটি এখন বর্তমান নেপালে অবস্থিত। চলে যাব পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 20। বলছে আজীবক ধর্মের প্রবক্তা কে? আজীবক একটি ধর্ম, তার প্রবক্তা কে ছিলেন? এখানে 4টি অপশান রয়েছে। অপশান এ গৌতম বুদ্ধ, অপশান বি চৈতন্য মহাপ্রভু, অপশান সি গোসল, অপশান ডি মহাবীর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি গোসল। তো আজীবক ধর্মের প্রবক্তা ছিলেন গোসল, বা একে বলা হয়, এর পুরো নাম হলো মাক্কালি গোসল। মাক্কালি গোসল। এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে যে 5ম শতাব্দীতে আজীবক ধর্মের উত্থান ঘটে। তো 5ম শতাব্দীতে আজীবক ধর্মের উত্থান ঘটেছিল। তো এই যে আমি কোশ্চেনগুলো করাচ্ছি এগুলি খুব ইম্পর্টেন্ট, এবং এর আগেও অনেক পরীক্ষা এসেছে, এবং আগামী যে পরীক্ষাগুলো আসছে তোমরা দেবে, তোমরা যেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই পরীক্ষাগুলোতেও এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথেই আমি কিছু না কিছু ইনফরমেশন তোমাদের বলে দিচ্ছি, যেগুলি তোমাদের জন্য খুব উপকারী এবং খুব কাজে লাগবে। তো কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখবে, পড়বে, পারলে নোটসও করে নেবে খাতার মধ্যে, এবং বন্ধুদের মাঝে শেয়ারও করবে। তো যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 21। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়? তো আমাদের বৌদ্ধ সংগীতি হয়েছিল কটি? 4টি। বৌদ্ধ ধর্মের 4টি বৌদ্ধ সংগীতি হয়েছিল, এবং এখানে জানতে চেয়েছে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়। তো এখানে 4টি অপশান দিয়েছে। অপশান এ নালন্দা,
অপশান বি বৈশালী, অপশান সি রাজগৃহ, অপশান ডি পাটলিপুত্র। তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল অপশান বি বৈশালীতে। তো দেখা যাক, এখানে কিছু ইনফরমেশান দিয়েছে যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কালাশোকের আমলে 383 খ্রিস্টপূর্বাব্দে। তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কালাশোকের আমলে 383 খ্রিস্টপূর্বাব্দে, এবং এর সভাপতি ছিলেন সাবাকামি। তো কার নেতৃত্ব হয়েছিল? কালাসঙ্গের নেতৃত্ব হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে, এবং এর সভাপতি ছিলেন সাবাকামি। তো চলে যাব আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 22 বলছে, মহাবীরের মৃত্যু কোথায় হয়? তো জৈন ধর্মের একজন তীর্থঙ্কর যার নাম মহাবীর, তার মৃত্যু কোথায় হয়েছিল জানতে চেয়েছে। তো অপশান এ বৈশালী, অপশান বি পাবা, অপশান সি লুম্বিনী, অপশান ডি পাটলিপুত্র। তো মহাবীরের মৃত্যু হয়েছিল পাবাতে বা পাবাপুরীতে। তো এখানে কিছু ইনফরমেশান আমি দিয়েছি যে এটা বৈশালীর হবে। বলছে বৈশালীর কুণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে। তো মহাবীর জৈন ধর্মের একজন তীর্থঙ্কর মহাবীর, তিনি বৈশালীর কুণ্ড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 540 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের বাল্য নাম ছিল বর্ধমান, এবং জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হলো দ্বাদশ অঙ্গ। তো এখানে আমরা জানলাম যে মহাবীরের বাল্য নাম ছিল বর্ধমান, এবং জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হলো দ্বাদশ অঙ্গ। তো আমরা চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 23 বলছে যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? তো মহাজনপদ ছিল 16টি, যাকে একসাথে ষোড়শ মহাজনপদ বলা হয়, এবং বলছে যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? অপশান এ উজ্জয়িনী, অপশান বি অবন্তী, অপশান সি অসমক, অপশান ডি অঙ্গ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি অসমক। তো অসমক ছিল দক্ষিণ ভারতের অবস্থিত একটি মহাজনপদ। তো এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে মোট মহাজনপদের সংখ্যা 16টি, যাদের একসাথে ষোড়শ মহাজনপদ বলা হয়, এবং দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ হলো অসমক। তো কোশ্চেন এইভাবেও আসে যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ কোনটি ছিল, এবং মহাজনপদগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী ছিল মগধ। তো যে 16টি মহাজনপদ ছিল বা ষোড়শ মহাজনপদ ছিল, তাদের মধ্যে সবথেকে শক্তিশালী ছিল মগধ রাজ্য। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 24 বলছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ বিম্বিসার, অপশান বি নাগদশক, অপশান সি উদয়ন, অপশান ডি ধনুনন্দ। তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ বিম্বিসার। এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে শ্রেণিক কার উপাধি ছিল, এবং তিনি ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক। অনেক সময় চলে আসে যে মগধের কোন রাজা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। তো তোমরা সেটা বিম্বিসার অ্যান্সার করবে অবশ্যই, এবং বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। যে তিনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শক্তি বৃদ্ধির প্রথা অবলম্বন করেছিলেন। তো বৈবাহিক সম্পর্ক মানে অন্য রাজ্যের রাজকন্যাকে বিয়ে করে তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করে তিনি সেই রাজ্যের সাথে চুক্তি করে নিজের শক্তি বৃদ্ধি করতেন। এটা ছিল তার প্রথা, এবং তার রাজ্য সীমানা বাড়ানোর একটি খুব সুন্দর প্রথা। তো আমরা চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 25 বলছে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? তো আলেকজান্ডার ছিলেন, দ্য গ্রেট আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা, গ্রিক দেশের তিনি রাজা ছিলেন। তো বলছেন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? অপশান এ 263 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 326 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 236 খ্রিস্টপূর্বাব্দে, অপশান ডি 362 খ্রিস্টপূর্বাব্দে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 326 খ্রিস্টপূর্বাব্দে।
তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে দ্য গ্রেট আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা। তিনি পারস্য আক্রমণ করে জয় করার পর ভারতে প্রবেশ করেন। তো পারস্য আক্রমণ করে জয় করার পর তিনি ভারতে এসেছিলেন এবং ভারতে তিনি প্রায় 19 মাস ছিলেন এবং তিনি 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। তো তিনি এসেছিলেন কবে? 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং তিনি 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যান এবং তিনি ভারতে কতক্ষণ ছিলেন? প্রায় 19 মাস। তো আজকে এখানেই শেষ। 25টা কোশ্চেন তোমাদের হয়ে গেল। তো সেট 2-এ আবার 25টা কোশ্চেন আমি নিয়ে আসবো। তো তোমরা কোশ্চেনগুলি মন দিয়ে পড়বে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং কোশ্চেনগুলি খাতায় নোট করে মুখস্থ করবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। আগামী যেগুলি পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।